হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি ভিক্টোরিয়ান বিখ্যাত পোয়েট রবার্ট ব্রাউনিংয়ের একটি সুন্দর কবিতা মাই লাস্ট ডাচেস, এটিও একটি ড্রামাটিক মনোলগ বেসড কবিতা। তো এই কবিতাটির বাংলা এক্সপ্লেনেশন বলবো। আর একটা সিগনিফিক্যান্ট কথা জানিয়ে রাখা দরকার, রবার্ট ব্রাউনিংকে কিন্তু মাস্টার অফ ড্রামাটিক মনোলগ বলা হয়। তো চলুন বাংলা এক্সপ্লেনেশনে যাওয়া যাক। আমি এটা হচ্ছে একটু ছোট করে আর কি করার চেষ্টা করেছি, মানে সামারাইজড ভিডিও বলা যায়। আশা করি এটি অনেক হেল্পফুল হবে। The poem is a dramatic monologue where the Duke of Ferrara speaks to an envoy, or we can say marriage broker, about a portrait of his deceased wife, the Duchess. তো এই কবিতাটি আমি আগেই বলেছি, এটি একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ বলতে স্পিকার নিজেই কথা বলবে, আর এখানে হচ্ছে স্পিকার হচ্ছে ডিউক অফ ফেরারার রাজা। তো তিনি একজন এনভয়, দূত অথবা ম্যারেজ ব্রোকার বলতে পারেন, তো বা ঘটক আমরা যাকে বাংলা ভাষায় বলি। তো একজন ঘটকের সাথে কথা বলছিলেন এবং তাকে তার প্যালেসের কিছু আর কি সিগনিফিক্যান্ট জিনিস দেখাচ্ছিলেন। তো তার মধ্যে প্রথমে তিনি যেটা দেখায় সেটা হচ্ছে তার গত হওয়া স্ত্রীর একটি পোর্ট্রেট বা ছবি দেখাচ্ছিলেন। তো এই তার গত হওয়া রানীকেই দ্য ডাচেস বলা হচ্ছে। আমরা যে এখানে কবিতার টাইটেল জানি মাই লাস্ট ডাচেস, তো এই ডাচেসের ছবি সেই এনভয়কে দেখানো হচ্ছে বা ঘটককে দেখানো হচ্ছে। In the opening scene, we can see that the Duke is in his private gallery showing the portrait of the Duchess. তো প্রথম মানে ওপেনিং সিনে আমরা কি দেখতে পাচ্ছি যে রাজা তার প্রাইভেট গ্যালারিতে আছে এবং সেই ঘটককে বা যেই দূত এসেছে অন্য রাজ্য থেকে তাকে হচ্ছে তার রানীর হচ্ছে মৃত রানীর ছবি দেখাচ্ছিলেন। তো এখানে প্রথমে বলে রাখি, দূত কিন্তু মূলত এখানে তার জন্য আরেকটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। তো তাকে হচ্ছে রাজা তার গত হওয়া স্ত্রীর ছবি দেখাচ্ছে এই কারণে যে কী কারণে আর কি তার স্ত্রী গত হয়েছিল বা তাকে মারা হয়েছিল। হি ইজ প্রিপেয়ারিং টু ম্যারি সামওয়ান এলস, মেকিং দ্য কনটেক্সট অফ দ্য কনভারসেশন ইম্পর্ট্যান্ট। তো এটা বোঝাই যাচ্ছে যে রাজা তাহলে নতুন আরেকজনকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রসঙ্গটাকে মানে তার যে লেট আর কি ওয়াইফ যে গত হওয়া স্ত্রী তার বিষয়টাকে প্রসঙ্গ বানিয়ে একটা আলোচনা চলছে সেই ঘটক আর তার মধ্যে। আর এই তার গত হওয়া স্ত্রী কেন গত হয়েছিল বা মারা গিয়েছে এই বিষয়টাকেই সে গুরুত্ব দিয়েছে যাতে ঘটক সেগুলো শুনে আর মাথায় রাখে। is wealthy and powerful but reveals himself to be arrogant, controlling and possessive. তো রাজা এখানে বেশ ধনী একজন মানুষ, রাজা হিসেবে ধনী হওয়া স্বাভাবিক এবং সে অনেক পাওয়ারফুল, কিন্তু আমরা যেটা কবিতার থ্রুতে জানি সে আর কি খুবই অ্যারোগেন্ট, রাগী, কন্ট্রোলিং, তারপর পজেসিভ। মানে তার ব্যাপারটা হচ্ছে কীরকম, একটা অ্যারোগেন্ট মানুষ কীরকম হয় যে সব কিছু তার কন্ট্রোলের মধ্যে থাকবে, সে সব কিছুকে ডমিনেট করবে, শাসন করবে, সব কিছুকে সে নিজের ক্ষমতার মধ্যে রাখতে চায়। তো সেরকম ছিল এই রাজা। হিজ ল্যাঙ্গুয়েজ ইন্ডিকেটস হি ভ্যালুস স্টেটাস অ্যান্ড অ্যাপিয়ারেন্স ওভার জেনুইন ইমোশন। তো তার কথার থ্রুতে আমরা জানতে পারি সে স্টেটাস, মর্যাদা বা হচ্ছে কি বলবো যে একটা ক্ষমতা, তারপর অ্যাপিয়ারেন্স, বাহ্যিক রূপ, এই বিষয়গুলোকে সে বেশি মূল্য দেয় বা বেশি ভ্যালু করে জেনুইন ইমোশনের উপরে। মানে জেনুইন ইমোশনের কোনো দাম নেই তার কাছে, তার থেকে বরঞ্চ স্টেটাস, পাওয়ার, টাকা পয়সা এইসব তার কাছে ইম্পর্টেন্ট। He describes the Duchess as beautiful and charming. She was friendly and kind, often smiling and appreciating things which he found frustrating. তো সে এখানে এখন তার লেট ওয়াইফ বা ডাচেস তাকে বর্ণনা করে যে সে অনেক সুন্দর ছিল, আকর্ষণীয় ছিল এবং সে এতটাই ইনোসেন্ট ছিল যে সে সবার সাথে ফ্রেন্ডলি বিহেভ করতো, অনেক দয়ালু ছিল, সবসময় তার মুখের মধ্যে একটা স্মাইল থাকতো, হেসে খেলে বেড়াতো। আর যে জিনিসই দেখতো না কেন সে সিম্পলি অ্যাপ্রিসিয়েট করে দিত, প্রশংসা করতো। আর এই বিষয়টা রাজাকে ফ্রাস্ট্রেট বা হতাশ করেছিল। আরেকটা কারণ আছে এখানে, রাজা এখানে বারবার আর কি বলে যে একটা সামান্য জিনিসকে দেখে রানী যতটা খুশি হতো ঠিক ততটা পরিমাণেই রাজা যদি তাকে কোনো গিফট করতো সেই বিষয়টাতেও সে হাসতো, ওই সেম আর কি এক্সপ্রেশন দিত। এক কথায় রাজা বলে
যে সে তার বংশগত একটা হার যদি তাকে গিফট, মানে তাকে একবার দিয়েছিল আর কি গিফট, সেই নেকলেস। তো এখন রাজা বলতেছে কি যে এই ডাচেস সেই নেকলেসটা দেখে যে এক্সপ্রেশনটা দিয়েছিল, যেই হ্যাপিনেসটা দেখিয়েছিল, সে ওই সেম এক্সপ্রেশন একটা সানসেট দেখেও হাসবে বা দিবে, বা একটা নর্মাল মানুষ এসে যদি তার প্রতি কোনো একটা হেল্প জাতীয় করে সেই এক্সপ্রেশনটা দিবে। মানে তার কথা যে সে যে রানীর জন্য এত কিছু করলো, বা রানী যে একটা এত বড় একটা জায়গা থেকে বিলং করে, তার একটা আলাদা রকমের ওয়েট থাকবে। সে হচ্ছে সামান্যতেই হাসবে না, সামান্যতেই মানুষকে এক্সপ্রেশন দেবে না, মানুষকে পাত্তা দিবে না, এই ধরনের একটা তার ভাব থাকবে। কিন্তু না, সে হচ্ছে একটুতেই গলে যাইতো, একটুতেই হচ্ছে মানুষের প্রতি ইমপ্রেস হয়ে যাইতো। তো এই বিষয়গুলো রাজার ভালো লাগতো না। আর রাজার প্রতি যে ভালোবাসাটা দেখাইতো, সেমভাবে অন্য মানুষের প্রতিও সে সেই ভালোবাসা দেখাইতো। তো এই বিষয়গুলোতে রাজা অনেক ফ্রাস্ট্রেটেড হতো, কিন্তু প্রকাশ করতো। এক্সপ্রেসেস জেলাসি ওভার দ্য ডাচেসেস ইন্টারেকশনস উইথ আদার্স। তো রাজা কি করতো, ডাচেসের এই বিষয়গুলো, এক কথায় রানী যে হচ্ছে অন্যদের সাথে খুব ভালোভাবে ইন্টারাক্ট করতো, একটুতেই মিশে যাইতো, একটুতেই তাদের কথায় হেসে দিত, তারপর একটুতেই কি বলবো গলে যাইতো, খুবই কাইন্ড ছিল, ইনোসেন্ট ছিল। তো এই বিষয়গুলোর উপরে তার জেলাস হতো অনেক, যে কেন রানী এত সহজে অন্যের সাথে এত মিশে যাবে, কেন রানী থাকবে রানীর জায়গায়, বা রানী তার কথায় হাসবে, তার কথা অনুযায়ী চলবে, তো সেটা না চলে রানী অন্য মানে এত সহজ সরল এত মিশুক কেন? এই বিষয়গুলোতে ডিউক খুবই জেলাস ফিল করতো। হি ফিলস হার ফ্রেন্ডলিনেস ডিমিনিশেস হিজ ওন স্ট্যাটাস অ্যান্ড অথরিটি। রাজা কি মনে করতো, যে এই যে রানী যে এত বন্ধুভাবাপন্ন, বা একটুতেই মানুষকে আপন করে নেয়, মানুষের সাথে মিশে যায়, এই বিষয়টা রাজার স্ট্যাটাস এবং অথরিটি, এক কথায় কি বলা যায়, তার যে ক্ষমতা, তার যে হচ্ছে একটা মর্যাদা, এই বিষয়টাকে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে রানী, এটা বোঝাচ্ছে। মানে এক কথায় রানীর এই বন্ধু সুলভ ব্যবহারের জন্য রাজা মনে করতেছে যে তার হয়তো বা পাওয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানুষ একটা পর্যায়ে তাকে আর রানীকে একটা পর্যায়ে নর্মালি নেবে, এটা অনুভব করে। দ্য ডিউক ওয়ান্টেড কমপ্লিট কন্ট্রোল ওভার দ্য ডাচেস। আচ্ছা, তো এখানে আমি প্রথমে বললাম যে রাজা হচ্ছে কন্ট্রোলিং নেচারের একটা মানুষ, ডমিনেট করতে চায়। তো রাজা চাইতো যে আমার পুরো কন্ট্রোল, পুরো ডমিনেশন থাকবে এই ডাচেসের উপর, তো তা না হয়ে সে এত হচ্ছে আমার কথার বাইরে কেন? তো সে হচ্ছে পুরোপুরিভাবে তাকে কন্ট্রোল করতে চাচ্ছিল ডাচেসকে, বা তাকে ডমিনেট করতে চাচ্ছিল, যে তার কথা অনুযায়ী চলবে, এক্সপেক্টিং হার টু বিহেভ ইন এ ওয়ে দ্যাট প্লিজড হিম। তো সে ভাবতেছিল যে সে কন্ট্রোল করবে, আর সে এটা আশা করতেছিল যে সে যেরকম ব্যবহার চায় সেরকমই যেন রানী সেই ব্যবহার করে, সেইভাবেই যেন চলে, মানে রাজা যেভাবে চাবে সেইভাবেই যেন রানী চলে। হার ফেলিওর টু কনফার্ম টু হিজ এক্সপেকটেশনস অ্যাঙ্গার্ড হিম। কিন্তু সেরকম তার এক্সপেকটেশন একটা পর্যায়ে ফুলফিল হয় না, মানে সে যেরকমটা চায় রানী যেভাবে চলবে, যেভাবে কথাবার্তা বলবে, মানুষের সাথে কম মিশবে, তো এটা আসলে হয় না শেষ পর্যন্ত, এবং যার কারণে সে আরও বেশি রাগান্বিত হয়ে যায়। তো এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে রাজা কিন্তু কখনো রানীকে কিন্তু বলেনি ডেকে যে তুমি এরকম কেন, এত মিশুক কেন, বা তোমার একটা ওয়েট ধরে রাখবে, মানে যে প্রবলেমগুলো আর কি রাজা আর কি ফিল করতো রানীর এই এত ইনোসেন্ট নেচার ব্যাপারটা নিয়ে, তো সে কিন্তু কখনো তার ওয়াইফকে ডেকে বলেনি বা ওয়ার্ন করেনি যে তুমি এরকম করে চলতে পারবে না, আমি যেভাবে চাই সেভাবে চলবে, সে কিন্তু কখনোই এটা বলেনি। সে মনে করতো যে হয়তো এমনি এমনি যদি ঠিক হয়ে যায়, বা রানীর নিজেই আর কি বুঝে নিজেকে কন্ট্রোল করা দরকার, বা নিজের বিহেভিয়ার শেপ করা দরকার, এটা বলেনি। তার কারণ কি? কারণ সে মনে করে সে যদি রানীকে ডেকে এভাবে বলে, তার হচ্ছে সম্মানটা আর কি নিচু হয়ে যাবে, মানে সে বোঝাতে যাচ্ছে সে যে একটা হচ্ছে অ্যাঙ্গার্ড পারসন, ডমিনেটিং পারসন, বা তার যে একটা ওয়েট আছে সেই ওয়েটটা আস্তে আস্তে কমে যাবে যদি সে রানীকে ডেকে এভাবে বলে, মানে তার মান ক্ষুণ্ণ হবে এই ধরনের। এই জন্য সে কখনো কিন্তু তার ওয়াইফকে কখনোই বলেনি। তো না বলাতে রানীও তো মনে করছে যে হয়তো বা রাজা আমার এই বিহেভিয়ার এই চালচলনেই খুশি আছে, সেও তার মতো চলছে, আর দিন দিন এটা যত বেড়ে গেছে রাজা দিন দিন আরও বেশি রেগে গেছে। লাইস দ্যাট হি হ্যাড দ্য ডাচেস কিল্ড, সাজেস্টিং ইট ওয়াজ আ ওয়ে টু সেট থিংস রাইট। তারপরে একটা পর্যায়ে কি ব্যাখ্যা করে বা কি বলে রাজা, যে একটা পর্যায়ে সে যখন সহ্য করতে পারছিল না রানীর এই সব আচরণ, তখন সে কি করে, ডাচেসকে মেরে ফেলে অন্য প্রজাদেরকে দিয়ে,
মানে অন্য কাউকে দিয়ে ডাচেসকে মেরে ফেলে এবং এই মেরে ফেলাটাকে সে এভাবে দেখতেছে যে ইট ওয়াজ আ ওয়ে টু সেট থিংস রাইট, মানে তার কাছে এইভাবেই আর কি জিনিসটাকে সেট করা একমাত্র উপায় ছিল। মানে এভাবেই তার জীবনটা এখন স্বাভাবিক হয়ে গেছে, তাকে আর সেই আচরণগুলো সহ্য করতে হয় না, তার রাগ হইতে হয় না রানীর প্রতি, যার কারণে সে হচ্ছে রানীকেই মেরে দিল সব কিছু নর্মাল করার জন্য। দিস রিভিল হিজ এক্সট্রিম পজেসিভনেস অ্যান্ড উইলিংনেস টু রিজোর্ট টু ভায়োলেন্স। তো এই মেরে ফেলার মাধ্যমে কি প্রকাশ পেলো, তার 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 কি আছে, এক্সট্রিম পজেসিভনেস। হ্যাঁ, মানে তার কথা যেটা তার সেটা তারই থাকবে, অন্য কেউ কেন হচ্ছে সেটার কি বলবো অংশীদার হবে। লাইক রানী হচ্ছে শুধুমাত্র, মানে তার কথা রানী শুধুমাত্র তার জন্য হাসবে, তার জন্য কাঁদবে, তার কথায় উঠবে, তার কথায় বসবে, তার ব্যবহারে খুশি হবে, কিন্তু এটা তো রানী করছিল না। তো যেহেতু সে হচ্ছে সেটাকে পজেস করতে পারতেছিল না, ধরে রাখতে পারতেছিল না, সেহেতু সে কী করলো, শেষ পর্যন্ত রানীকেই মেরে দিল। আচ্ছা, as the conversation progresses, the Duke mentioned his desire to marry again. কনভারসেশন যত বাড়তে থাকে, মানে ওই ম্যারেজ ব্রোকারের সাথে যাকে ছবিটা দেখাচ্ছিল, তো তার মাধ্যমে আমরা আরও জানতে পারি কি যে সে মেনশন করে দেয়, রাজা মেনশন করে দেয় যে সে আবার নতুন করে বিয়ে করতে আগ্রহী, এমফাসাইজিং হিজ কন্টিনিউড নিড ফর কন্ট্রোল অ্যান্ড ডমিনেন্স ওভার উইমেন। কী বোঝাচ্ছে এই কথাটা, যে সে আবার বিয়ে করবে কারণ সে তার যে কন্ট্রোলিং ব্যাপারটা আছে, ডমিনেন্ট ব্যাপারটা আছে, এই বিষয়টা সে কন্টিনিউ করতে চায়, অব্যাহত রাখতে চায় আরেকটা উইমেনের ওপর দিয়ে। মানে সে তার এই নেচারটাকে হারাতে দিতে চায় না। তার কথা আরেকটা তার ওয়াইফ আসবে এবং তাকে সে কন্ট্রোল করবে, তাকে শাসন করবে, এইভাবে সে কন্টিনিউ রাখতে চায়। দ্য পোম এন্ডস উইথ দ্য ডিউক শোয়িং অফ আ স্ট্যাটাস অফ নেপচুন সিম্বলাইজিং হিজ ওয়েলথ অ্যান্ড পাওয়ার। আর কবিতার শেষে আমরা দেখতে পাই সেই ম্যারেজ ব্রোকারকে তার প্যালেসেরই আরেকটা হচ্ছে স্ট্যাচু দেখায়, যেটা হচ্ছে নেপচুনের স্ট্যাচু। তো এই নেপচুনের স্ট্যাচুটা দেখিয়ে পোয়েমটা শেষ হয়ে যায়। তো এই স্ট্যাচু অফ নেপচুন এটা মূলত ওয়েলথ অ্যান্ড পাওয়ারকে সিম্বলাইজ করতেছে। ঠিক আছে। পোম এক্সপ্লোরস দ্য থিমস অফ পাওয়ার, জেলাসি অ্যান্ড দ্য অবজেক্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়ালস। তো এই কবিতাটির মধ্যে আমরা কী কী থিম পাই? পাওয়ার পাই, হিংসা পাই, জেলাসি এবং অবজেক্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ মানুষদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে, মানুষকে বা উইমেনকে অবজেক্টের সাথে তুলনা করা হচ্ছে, যেটা ডাচেসকে তুলনা করা হয়েছিল। দ্য ডিউকস নিড টু কন্ট্রোল দোজ অ্যারাউন্ড হিম হাইলাইটস আ টক্সিক ভিউ অফ রিলেশনশিপস। তো এই যে ডিউকের যেই নেচারটা, তার আশেপাশে যারা থাকবে তাদেরকে সে কন্ট্রোল করবে, এই বিষয়টা কি হাইলাইট করতেছে? একটা টক্সিক রিলেশনশিপ বা টক্সিক ভিউ অফ রিলেশনশিপ, এটা হাইলাইট করতেছে। তো আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি গল্পটি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।